নমস্কার, আপনারা দেখছেন জেলার খবর অন দ্য স্পট, সঙ্গে রয়েছে দিশা। শুরুতেই চোখ রাখবো ইসলামপুরের দিকে। আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি। ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদের জেরে তপ্ত গোটা রাজ্য। আর এরই মধ্যে প্রভাবশালী তৃণমূল নেতার ভাইজিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কাঠগড়ায় আবারও এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকাতে। অভিযোগ পেয়ে মোহাম্মদ নাজমুল নামের ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দিন 10 আগে। তবে কেন এতদিন বাদে এই অভিযোগ দায়ের হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। তৃণমূল নেতার ভাইজিকে শ্লীলতাহানির চেষ্টা, কাঠগড়ায় আরও এক সিভিক ভলান্টিয়ার। এই সিভিক ভলান্টিয়ারকে অভিযুক্ত করার যে রেশ, তা কিন্তু শুরু হয়েছে এক কথায় বলতে গেলে আরজিকর কাণ্ডের মধ্যে দিয়েই, যেখানে তিলোত্তমা ন্যায় বিচারের ক্ষেত্রেও এক সিভিক ভলান্টিয়ারকেই অভিযুক্ত হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আর এবার ইসলামপুরেও সেই একই ছবি। তৃণমূল নেতার ভাইজিকে শ্লীলতাহানির চেষ্টা, সেখানেও কাঠগড়ায় দাঁড় করানো হলো আরও এক সিভিক ভলান্টিয়ারকে। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, একের পর এক শ্লীলতাহানির ঘটনা, আর প্রত্যেকবারই অভিযুক্ত হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে সিভিক ভলান্টিয়ারকে। কি জানতে পারা যাচ্ছে? একদমই দিশা, বলতে খুব খারাপ লাগে যে রাজ্য জুড়ে এখন যে পরিস্থিতি চলছে, একের পর এক নারী নির্যাতনের কেস, একের পর এক শ্লীলতাহানির কেস কিন্তু প্রত্যেকটা থানাতেই দায়ের হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে বেশিরভাগ কেসেই কিন্তু যে আরজিকরের ঘটনা, সেখানেও একজন সিভিক ভলান্টিয়ার্সকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগেও একটি কলকাতার সাইডে একটি ঘটনা ঘটেছিল, সেখানেও একজন সিভিক ভলান্টিয়ার্সের উপরেই কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছিল। এবং গত দুদিন আগে যখন আরজিকর নিয়ে যখন রাত দখল কর্মসূচি হয়, সেখানেও কিন্তু কলকাতায় বুকে একজন মদ্যপ সিভিক ভলান্টিয়ার সেখানে ঢুকে পড়ে এবং শ্লীলতাহানির কেস হয়। কিন্তু তারপরে কিন্তু দেখা যায় ধুমধুমার পরিস্থিতি, তাকে সিভিক ভলান্টিয়ার্সকে পুলিশের হাতে তুলে দেয় এবং তাকেও গ্রেপ্তার করে পুলিশ। তবে অবশেষে ইসলামপুরে একদম তৃণমূল নেতা, প্রভাবশালী তৃণমূল নেতা, তার ভাইকে শ্লীলতাহানির অভিযোগ হয় প্রায় 10 দিন আগে। এবং 10 দিন ধরে কিন্তু সেই যে নাবালিকা মেয়ে, তাকে কিন্তু একের পর এক তাকে টাকা পয়সার জন্য চাপ দেয়। প্রায় 3 লক্ষ টাকার মতন কিন্তু তাকে চাপ দেয়। এবং তারপরে কিন্তু সেই তৃণমূল নেতার প্রভাবশালী তার ভাইয়ের স্ত্রীর উপরেও কিন্তু শ্লীলতাহানির চেষ্টা করে। এবং তারপরেই কিন্তু গতকাল ইসলামপুর থানায় কিন্তু লিখিত অভিযোগ করেন সেই প্রভাবশালী তৃণমূলের ভাইজি এবং তৃণমূলের যে প্রভাবশালী নেতার ভাই, তার স্ত্রী। এবং স্বাভাবিকভাবেই কিন্তু তারপরে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং সিভিক ভলান্টিয়ার্স যার বিরুদ্ধে অভিযোগ ছিলেন তাকে কিন্তু গ্রেপ্তার করেন। তবে অবশেষে তাকে কিন্তু আজকে ইসলামপুর আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। এই যে ঘটনাটা পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে 10 দিন আগে ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে এতদিন ধরে চুপচাপ ছিলেন পরিবার এবং কেন এতদিন পরে তারা অভিযোগ দায়ের করলেন, এই বিষয় নিয়ে কিন্তু এখন পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে চিন্তিত হচ্ছে এবং তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। তবে পরিবার থেকে যেটা জানানো যাচ্ছে যে তাদেরকে টাকা পয়সার জন্য চাপ দিচ্ছিল এবং সেই কারণেই তারা কিন্তু পুলিশের কাছে যাচ্ছিল না, তাদেরকে ভয় দেখানো হচ্ছিল। এবং তারপরে তৃণমূল যে প্রভাবশালী নেতা আছে সেও কিন্তু জানতেন না বলেই কিন্তু আমরা জানতে পারছি। এবং পরবর্তীতে যখন তৃণমূল নেতা প্রভাবশালী তিনি যখন জানেন, তখন কিন্তু তাদেরকে বলে যে তাদেরকে থানায় যেতে। এবং অবশেষে কিন্তু থানায় যেয়ে যখন লিখিত অভিযোগ দায়ের করেন, তারপরে কিন্তু গ্রেপ্তার হচ্ছে। অতএব একটা বড় বড় করে প্রশ্নচিহ্ন উঠাচ্ছে সাধারণ মানুষরাই, যে যেখানে পুলিশই রক্ষা করে সাধারণ মানুষকে, সেখানে পুলিশই ধক্কক হয়ে দাঁড়াচ্ছে। কারণ যে পুলিশ যাদেরকে সাধারণ মানুষকে যে প্রোটেকশন দিবে, সেই প্রোটেকশন কিন্তু সাধারণ মানুষ এখন পাচ্ছে না। নীরব হয়ে যে নারীরা রয়েছে, তারা কিন্তু একের পর এক রাত দখল থেকে শুরু করে একের পর এক আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে, এই শ্লীলতাহানির কেস থেকে শুরু করে আরজিকরের ঘটনা নিয়ে। আজও কিন্তু সেই শ্লীলতাহানি নিয়ে কিন্তু বিল পাস হয়েছে বিধানসভাতে। তবে তারই মধ্যে কিন্তু তার আগেই এই যে শ্লীলতাহানির ঘটনা যে সামনে এসেছে, এই সিভিক ভলান্টিয়ার্স তাকে কিন্তু অতি শীঘ্রই কিন্তু শাস্তির দাবি তুলছে ইসলামপুরের সাধারণ যারা মহিলারা রয়েছেন, তারা কিন্তু দাবি তুলছেন। এখন দেখার বিষয় যে আজ যে আদালতে তোলা হয়েছে, কতদিনের পুলিশি রিমান্ডে দেয় তাকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য উঠে আসে, কি কারণে তাকে ধর্ষণ করলো এবং শ্লীলতাহানির যে অভিযোগ হয়েছে কতটা কি, সেটা কিন্তু এখন পুলিশ তদন্ত করে তারপরেই জানাবে বলে জানিয়েছে পুলিশ ডিস্ট্রিক্ট ইসলামপুরের। দিশা।
দেখো, এই যে শ্লীলতাহানির ঘটনা হঠাৎ করেই ঘটে গেল তেমনটা নিশ্চয়ই হবে না। এর আগে কি কোনো রকমের কোনো বচসা বা কোনো রকমের কোনো গন্ডগোল সৃষ্টি হয়েছিল? দেখো, পরিবার থেকে কিন্তু সেরকম কোনো কিছু জানায়নি। যারা বলছেন যে যে বেশ 10 দিন আগে কিন্তু সেই তৃণমূল নেতা যে ভাইজি আছে তাকে কিন্তু ধর্ষণ শ্লীলতাহানি করে বলে তারা জানাচ্ছেন, এবং তারপর থেকে কিন্তু একের পর এক কিন্তু টাকার দাবি করে সেই সিভিক ভলেন্টিয়ার্স, যে কোনো সময় 50,000 টাকা, কোনো সময় 1 লাখ টাকা, এরকম করে কিন্তু 3 লক্ষ টাকার দাবি করেন এবং প্রায় 3 লক্ষ টাকার তছরূপেরও অভিযোগ তারা তুলেছেন। এবং তারপরেই কিন্তু যে তৃণমূল নেতা যে রয়েছে তার ভাইয়ের যে স্ত্রী তাকেও কিন্তু শ্লীলতাহানি করে বলে অভিযোগ হয়েছে। এবং সব বিষয় নিয়ে কিন্তু একটাই প্রশ্নচিহ্ন আছে, যে নাবালিকাকে ধর্ষণ অভিযোগ উঠেছিল শ্লীলতাহানির, সেই শ্লীলতাহানি করার পরে তিনি ভয় পেয়েছিলেন এবং একের পর যে 1 টাকার দাবি করছিল, সেখানে কিন্তু সেই তৃণমূল নেতার ভাইয়ের স্ত্রীও কিন্তু তাকেই কিন্তু বলেছিল বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এবং তারপর থেকেই কিন্তু সেই কেসটাকে কিন্তু টাকা দিয়ে কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার্স বলছিলেন যে টাকা লাগবে, সেই টাকার দাবি করছিল এবং স্বাভাবিকভাবে সে টাকা দিয়েছিল সেই তৃণমূল নেতার ভাইয়ের স্ত্রী। এবং তারপরেই কিন্তু যে তাকে যখন শ্লীলতাহানি করার চেষ্টা হয় বলে অভিযোগ, তারপরেই কিন্তু এই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে। তবে এখনো পর্যন্ত সমস্ত বিষয়টি পুলিশ প্রশাসনের কাছেও স্পষ্ট নয়, যে কিভাবে এই ঘটনাটা হয়েছিল, কতদিন ধরে কি চলছিল, সব বিষয়ে কিন্তু যেহেতু গতকাল তাকে গ্রেপ্তার করেছে এবং তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত যেটুকুনি জানাচ্ছেন যে তারা কিন্তু তদন্ত করছেন, কি বিষয় রয়েছে, কতটা কি রয়েছে, কতদিন থেকে সেই কোনো সম্পর্ক ছিল কিনা, তার আগে সমস্ত বিষয় কিন্তু তদন্ত করছে বলে জানাচ্ছেন পুলিশ ডিস্ট্রিক্ট ইসলামপুর। একেবারে ধন্যবাদ বিক্রম। এদিকে আরজিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি। ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদের জেরে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা রাজ্য। আর এরই মধ্যে প্রভাবশালী তৃণমূল নেতার ভাইজিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কাঠগড়ায় আবারও এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা এলাকাতে। অভিযোগ পেয়ে মোহাম্মদ নাজমুল নামের সেই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র যেমনটা বলছে, ঘটনাটি ঘটেছে দিন 10 আগে। তবে এতদিন বাদে অভিযোগ দায়ের হলো কেন, এই প্রশ্নই উঠছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। কালকে আমরা একটা অভিযোগ পাই ইসলামপুর থানা আন্ডারে, কি একজন মহিলা আছেন, উনি অভিযোগ দিয়েছেন কি ওনার কাছ থেকে কিছু টাকা এক্সটর্শন করা হয়েছে, আর ওনার মানে শ্লীলতাহানি করা হয়েছে, আর ওনার মেয়ের শ্লীলতাহানি করা হয়েছে, নাবালিক মেয়ের। তো সেই জন্য ওনাকে যে সিভিক আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে। সিভিকের নাম আছে নাজবুল। ওকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি, আর ওকেও রিমান্ডের জন্য আমরা প্রেরণ করছি। স্কুল বিল্ডিং সংস্কারের দাবিতে স্কুল ড্রেস পরে বই খুলে রাজ্য সড়কের ওপর বসে বিক্ষোভ অবরোধ করল পড়ুয়ারা। এই অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ল গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। পড়ুয়া ও অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে অন্যতম নামকরা প্রাথমিক বিদ্যালয় প্রসন্নময়। ভেঙে পড়েছে স্কুল বিল্ডিংয়ের একাংশ। বৃষ্টি হলেই ছাদ থেকে চুইয়ে পড়ে জল। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও আশ্বাস ছাড়া আখেরে মেলেনি কিছুই, এমনটাই দাবি জানিয়েছেন অভিভাবকরা। এদিকে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। এরপর ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের মৌখিক আশ্বাসে এই দিনের মতো অবরোধ উঠে গেলেও ক্ষোভের আগুন রয়েছে অভিভাবকদের মধ্যে। মহকুমা শাসক জানান, স্কুল বিল্ডিং মেরামতের ব্যাপারে জেলা পরিষদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। বুধবার আবার এই বিষয়ে কথা বলে
যত দ্রুত এই সংস্কারের কাজ শুরু করা যায় এ ব্যাপারে তিনি সচেষ্ট হবেন, এমনটাই জানিয়েছেন। সেই ছবি আপনাদেরকে একবার দেখাবো। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট। পশ্চিম মেদিনীপুর, প্রায় ধসে পড়ার মতো অবস্থায় রয়েছে স্কুলের গোটা বিল্ডিং। এরই মধ্যে এই স্কুল বিল্ডিং সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন সেখানকার পড়ুয়ারা। মূলত স্কুল ড্রেস পরেই এবং বই খাতা খুলে রাজ্য সড়কের ওপরেই বসে পড়লেন বিক্ষুব্ধ পড়ুয়ারা। এই অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ সেই রাজ্য সড়ক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। পড়ুয়া অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে অন্যতম নামকরা প্রাথমিক বিদ্যালয় প্রসন্নময়। ভেঙে পড়ছে স্কুলের বিল্ডিংয়ের একাংশ। এদিকে বৃষ্টি হলেই ছাদ থেকে চুইয়ে পড়ে জল। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও আশ্বাস ছাড়া আখেরে কিছুই জোটেনি, এমনটাই দাবি করছেন অভিভাবকরা। ঘটনাস্থলে পৌঁছন পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এরপরেই ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছন এবং সুমন বিশ্বাসের মৌখিক আশ্বাসে অবরোধ উঠে যায়। তবে তারপরেও ক্ষোভের আগুন জ্বলছে অভিভাবকদের মধ্যে। তবে মহকুমা শাসক জানান, স্কুল বিল্ডিং মেরামতের ব্যাপারে জেলা পরিষদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। বুধবার আবারও এই বিষয়ে কথা বলা, যত দ্রুত এই সংস্কারের কাজ শুরু করা যায় এই ব্যাপারে তিনি সচেষ্ট হবেন। চারশোর উপরে একটা জায়গায় একটা স্কুলের ছাত্রছাত্রী, অসংখ্য শিক্ষার ব্যবস্থা মান ভালো, সেই জায়গায় কি করে স্কুল স্থানান্তর অন্য স্কুলে বলছে একসাথে স্কুল করতে হবে, এটা সম্ভব নয়। এটা হচ্ছে যে এখানে নতুন বিল্ডিং করতে হবে, আবার যে ভগ্নদশা বিল্ডিংয়ের সেই ভগ্নদশা দেখতে হবে। এখানে যে শিক্ষার যে প্রধান দায়িত্বে আছেন তেনাকে এসে এটা দেখে, এর জন্য আমরা অনেক আন্দোলন করেছি। আজকে আমরা এই পথে নেমেছি এই জন্যে যে আজকে বাচ্চারা প্রত্যেকেই, বাচ্চাদের যদি মাথায় একটা কিছু পড়ে যায়, ছাদ পুরো ভাঙা অবস্থায় আছে, ভগ্ন অবস্থায়, সেই বাচ্চার মাথায় যদি ছাদ ভেঙে পড়ে সেই দায়িত্ব কে নেবে? আজকে সরকার এত কিছু করছে, খেলা মেলা কোথাও কিছু নেই। আজকে স্কুলের জন্য কেন ভাবছে না কিছু? একটা স্কুলের 400-র উপরে ছাত্রছাত্রী, সেইখানে শিক্ষার মান যথেষ্টই ভালো। এখান থেকে আমরা অনেক দূর থেকে এসে এখানে ভর্তি করছি ছাত্রছাত্রীদেরকে, সেই স্কুল কেন বন্ধ হবে? স্কুলে আমরা বাচ্চা রেখেছি, এটা বদলও দেওয়া আছে। এটা নিয়ে চিঠি যেটা করা ছিল জেলা পরিষদে, সেই চিঠিটা নিয়ে আগামীকাল একদিন ম্যাডাম দেখেছেন, আমাদের চাইছেন আমাদের গ্রামের চাইছে নিয়ে আগামীকাল দ্রুত কাজটা শুরু করা যায়, আমরা করা যায় পাশাপাশি শিক্ষা দপ্তরের সঙ্গে শিক্ষা দপ্তরের আমি আরেকটা ভাবে চেষ্টা করবো, বিএসডিএ আছে, বিএসডিএ আছে, স্কুলের এখান থেকে কিছু ডেভেলপমেন্টের কাজ করা যায়, ডেভেলপমেন্টের কাজ করা যায়, সেটা আমরা দেখি। উঠবে না এখন। স্কুল বিল্ডিং সংস্কারের দাবিতে স্কুল ড্রেস পরেই বই খাতা খুলে কুঁচি কাঁচা বাচ্চারা রাজ্য সড়কের ওপর বসে বিক্ষোভ অবরোধ শুরু করলেন। এই অবরোধের জেরে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক আজ অবরোধ হয়ে পড়ে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের এই ঘটনা। অত্যন্ত নামকরা সেই প্রাথমিক বিদ্যালয় প্রসন্নময় আজ ভেঙে পড়ার মতো পরিস্থিতিতে এসে পৌঁছেছে। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তীর সঙ্গে। শুভ, যেমনটা জানতে পারা যাচ্ছে, এবার এই স্কুল
সংস্কারের দাবিতে বা বলতে পারি স্কুল বিল্ডিং সংস্কারের দাবিতে কচিকাঁচা বাচ্চারাই আজ রাজ্য সড়ক অবরোধ করতে বসেছে, কি জানতে পারা যাচ্ছে? চোখ রাখবো শিলিগুড়ির দিকে। প্রবল বৃষ্টির জেরে রাস্তা দিয়েই বইছে জল, ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে। এমন এক দৃশ্য উঠে এলো কার্শিয়াং থেকে। রাস্তার জল স্রোতে ভেসে যাচ্ছে দু চাকা বাহন, সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। একেবারে মুষলধারে বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছে জনজীবন থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা। যেমনটা এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, ডুবন্ত জলের মধ্যে দিয়েই একেবারে যাতায়াত করছে হচ্ছে সাধারণ মানুষকে। ডুবে যাচ্ছে গাড়ি থেকে শুরু করে দু চাকা বাহন, তার মধ্যে থেকেও সাধারণ জনজীবনকে অসুবিধার মধ্যে দিয়েও এগিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন সেখানকার এলাকাবাসীরা। সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। প্রবল বৃষ্টির জেরে রাস্তা দিয়ে বইছে জল। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জির সঙ্গে। ঋষি, যেভাবে প্রবল বৃষ্টি এইভাবে দেখা দিয়েছে কার্শিয়াংয়ের দিকে, যেমনটা দেখতে পারা যাচ্ছে রীতিমতো গাড়ি ডুবে যাচ্ছে, তার মধ্যে থেকে এইভাবে স্বাভাবিক জনজীবনের মধ্যে দিয়ে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে? দেখো দিশা, তোমাকে জানিয়ে দিই, সকাল থেকে কিন্তু মুষল ঝড়ে বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে। সেই বৃষ্টির জেরে কিন্তু কার্শিয়াং এলাকায় যে দেখা গেল যে রাস্তার উপর দিয়ে কিন্তু হু হু করে জল বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ সেখানে কিন্তু চলাফেরা করতে পারছেন না। ছোট ছোট গাড়ি সেগুলিও কিন্তু জলের স্রোতে কিন্তু ভেসে যাচ্ছে রাস্তা দিয়ে। তবে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু সেই প্রবল বৃষ্টির জেরে কিন্তু বালাসন মহানন্দা নদী কিন্তু ইতিমধ্যেই ফুলে ফেঁপে উঠেছে। তবে সেখানকার স্থানীয় বাসিন্দারা কোনো ক্রমে কিন্তু সেই রাস্তা দিয়ে চলাফেরা করছে। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই বিষয়ে কিন্তু নজর রাখা হচ্ছে, কারণ তুমি জানো যে পাহাড়ে অতি ভারী বৃষ্টির ফলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ধস নামে, যার ফলে রাস্তাও কিন্তু ধসের কবলে পড়ে, যার ফলে কিন্তু যানবাহন চলাচল কিন্তু করতেও কিন্তু সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবে আজ কিন্তু এই বৃষ্টির জেরে কিন্তু এতটাই জলের স্রোত ছিল, তো বেশ কিছু গাড়ি কিন্তু ভেসে যায়। তবে প্রশাসনের তরফ থেকে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু সতর্ক রয়েছে, এবং গাড়ির যে চালকরা রয়েছে, যারা চার চাকা গাড়ি যে পর্যটকদের যে নিয়ে যান, সেই গাড়ির চালকদের কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়েছে, যাতে আপাতত তারা যাতে সেই রাস্তা দিয়ে যাতে চলাচল না করে, এবং বৃষ্টি কমলেই তবে কিন্তু তার চলাফেরা করতে পারবেন তারা, এটাই কিন্তু জানা যায়। একদমই ঋষি, তবে তুমি বলছো যে নদী তীরবর্তী এলাকাগুলোতেও কিন্তু এই একই সম্ভাবনা দেখা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে যারা এই বন্যা কবলিত জায়গাগুলোতে রয়েছেন তারা মূলত কি করছেন? দেখো, যেভাবে পরিস্থিতি ভয়ানক তৈরি হয়েছে, তাতে কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু বন্যা কবলিত এলাকায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে, যাতে যারা নদী পার্শ্ববর্তী এলাকায় বসবাস করছেন তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে পাহাড়ের যে সাধারণ মানুষ যারা চলাফেরা করছে এবং দিন আনেন দিন খায়, তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে, কারণ ধস কবলিত এলাকাগুলি কিন্তু প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে, যেগুলি বাড়ি ধসের কবলে চলে যেতে পারে সেগুলো কিন্তু সতর্ক করা হচ্ছে। একদমই, ধন্যবাদ ঋষি। এদিকে প্রবল বৃষ্টির জেরে রাস্তা দিয়ে বইছে জল, ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ মানুষকে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কার্শিয়াং থেকে। রাস্তায় জল স্রোতে ভেসে যাচ্ছে দু চাকা বাহন, নাজেহাল হয়ে রয়েছে গোটা জনজীবন। তার মধ্যে থেকেও নিত্যদিনের কাজ সম্পন্ন করতে পথে নামতে হচ্ছে সাধারণ মানুষদেরকে। যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই জলের মধ্যে দিয়ে, সেই জলের স্রোত যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দু চাকা গাড়ি একেবারে ভেসে যাচ্ছে সেখানে। তার মধ্যে থেকেও স্বাভাবিক
জীবনটাকে চালিয়ে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন সেখানকার এলাকাবাসীরা। আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, সন্দীপ ঘোষকে চড় মারা হলো ভরা লোকের সামনে, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করবো এই বিষয়ে, তবে তার আগে আপনাদেরকে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, এই মুহূর্তের যে বড় খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে চড় মারতে দেখা গেল। তবে কে চড় মেরেছেন তা এখনো জানা বাকি। তবে এই মুহূর্তে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজ কিন্তু আলিপুর আদালতে তাদেরকে পেশ করা হয়েছিল, সন্দীপ ঘোষ সহ 4 জনকে। আর সেখানে আদালত থেকে বেরোনোর সময় হঠাৎ করে চড় মারতে দেখা গেল এক ব্যক্তিকে। আপনারা সেই হাত দেখতে পাচ্ছেন যে সন্দীপ ঘোষকে চড় মারার চেষ্টা করছেন সেই ভিড়ের মধ্যে থেকে, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে। এই মুহূর্তের যে বড় খবর, প্রবল বিক্ষোভের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, মারমুখী হয়ে উঠেছেন ক্ষিপ্ত জনগণ। এরই মধ্যে এই ছবি, সন্দীপ ঘোষকে চড় মারতে দেখা গেল এক ব্যক্তিকে। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অব্রদীপের সঙ্গে। অব্রদীপ, আদালত থেকে বেরোতে এই মুহূর্তের যে বড় খবর উঠে আসছে, সন্দীপ ঘোষকে চড় মারার ছবি ক্যামেরা বন্দী হচ্ছে। নিজাম প্যালেস থেকে বার করা হচ্ছিল এবং তারপর পরবর্তীকালে সিবিআই যে কোর্ট রয়েছে সেখানে প্রবেশ করানো হচ্ছিল এবং তারপরে সিবিআই নিজাম কোর্ট থেকে যখন বার করা হচ্ছিল, বাড়ি আমরা দেখেছি জনতার বিক্ষোভ, চোর চোর স্লোগান, বিভিন্ন ভাবে সন্দীপ ঘোষের নামে চুচি, এই ধরনের স্লোগান উঠে আসছিল। এবং কোর্ট থেকে যখন বার করা হচ্ছিল সন্দীপ ঘোষকে, তখন কিন্তু এক ব্যক্তিকে দেখা যায় তিনি ক্ষিপ্ত জনতার মধ্যে থেকে পুলিশের বেষ্টনী পেরিয়ে সন্দীপ ঘোষের দিকে তেড়ে যান এবং তিনি কিন্তু ঠিক চড় নয়, মাথার পিছন দিকে সন্দীপ ঘোষকে আঘাত করেন এবং পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সন্দীপ ঘোষকে রক্ষা করে তাকে জনতার হাত থেকে বাঁচিয়ে তারা কিন্তু গাড়িতে ওঠায় এবং সেখান থেকেই তারা কিন্তু নিজাম প্যালেসের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন। এই যখন গাড়িতে তোলা হচ্ছিল সন্দীপ ঘোষকে, তার আগে পিছন থেকে তাকে সন্দীপ ঘোষকে আঘাত করা এবং তারপরে যখন গাড়িতে ওঠানো হয় সন্দীপ ঘোষকে, সিবিআই এর গাড়ি ধীরে ধরে কিন্তু ভাঙচুর চালানোর মতো পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এবং আদালতের যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু ক্ষিপ্ত জনতাকে সরিয়ে দিতে প্রচেষ্ট হন এবং তারা অতি দ্রুত আদালত চত্বর থেকে সন্দীপ ঘোষকে কিন্তু বাইরে বার করে দেন এবং সিবিআই যেহেতু সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, তাকে কিন্তু নিজাম প্যালেসের উদ্দেশ্যে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। তবে অপ্রতিভ আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আজ আদালতে শুনানি ছিল। একদিকে যেমনটা জানতে পারা যাচ্ছে যে 8 দিনের তাদেরকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, এছাড়া আর কি কি নির্দেশ দেওয়া হয়েছে? একদমই, দেখো এই একটা নির্দেশই দেওয়া হয়েছে যে 8 দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে সন্দীপ ঘোষ সহ 2 ব্যবসায়ী এবং তার যে প্রাক্তন নিরাপত্তা রক্ষী, তাকে প্রাক্তন নিরাপত্তা রক্ষীর তরফে তার হেলথ গ্রাউন্ড দেখিয়ে তার জামিনের আবেদন করা হয়েছিল আদালতের কাছে, কিন্তু আদালত তার নাকচ করে দেন এবং সিবিআই এর তরফে একাধিক চাঞ্চল্যকর তথ্য কিন্তু তারা রেখেছে আদালতের কাছে। বহু তথ্য প্রমাণ নথি তারা পেয়েছে ইতিমধ্যে সন্দীপ ঘোষ এবং এই যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে 7টি ভুয়ো সংস্থা বানিয়ে তাদের মাধ্যমে টেন্ডার তৈরি করে কিন্তু দুর্নীতি করা হয়েছে, আর্থিক দুর্নীতি করা হয়েছে, এরকমটাই চাঞ্চল্যকর তথ্য তুলে দিয়েছে সিবিআই আদালতের কাছে। এবং তার পাশাপাশি এরা এতটাই প্রভাবশালী যে তাদের যদি ইতিমধ্যে জামিন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তদন্তের ক্ষেত্রে অগ্রগতি হবে না এবং তার এই তদন্তে আরো যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু ধরা সম্ভব হবে না। এই সমস্ত
সওয়াল করে সিবিআই এর আইনজীবী আদালতে, এবং সেখান থেকেই কিন্তু সিবিআই এর আদালত, সিবিআই এর যে বিশেষ আদালত 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন, এবং তার পাশাপাশি 48 ঘন্টা ছাড়া এই 4 জনের কিন্তু মেডিকেল চেক আপ করারও নির্দেশ দিয়েছে আদালত। আর এরই মধ্যে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিলেন জুনিয়র ডাক্তাররা। সেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করলেন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি অব্রদীপের সঙ্গে। অব্রদীপ, অবশেষে এবার অন্যদিকে লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন জুনিয়র ডাক্তাররা, সেখানে সিপির সঙ্গে দেখা করলেন। মূলত সেখানে কি আলোচনা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে? একদমই, দেখো, গতকাল দুপুর থেকে যে মিছিল শুরু হয়েছিল কলেজ স্কয়ার থেকে লালবাজার অভিযানে ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারা কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটের আসতেই পুলিশ তাদের সেখানে আটকে দেয়, এবং নজিরবিহীন ভাবে আমরা দেখতে পাই যে প্রায় 9 ফুটের গার্ডরেল তৈরি করা হয়েছে, লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে। তারা সেখানেই রাত্রি যাপন করেন বিবি গাঙ্গুলি স্ট্রিটে, এবং তারা তাদের সঙ্গে পুলিশ বারবার কমিউনিকেশন করতে চায়। গতকাল অ্যাডিশনাল সিপি 5 নিজে এসে দেখা করেন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক, ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার আধিকারিক, তাদের সঙ্গে বারবার দেখা করেন এবং তাদের সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু আন্দোলনকারীরা সেখান থেকে যাবেন না বলেই তারা কিন্তু সারা রাত বসেছিলেন বিবি গাঙ্গুলি স্ট্রিটের পুলিশের ব্যারিকেডের সামনে, এবং অন্যদিকে কিন্তু পুলিশ আধিকারিকরাও সেখানেই ছিলেন নিরাপত্তার জন্য। যখন তারা অবস্থানে বসছিলেন, তাদের দাবি ছিল যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তারা দেখা করবেন, এবং এই যে লম্বা যে ব্যারিকেড করা হয়েছে সেটা খুলে বেন্টিং স্ট্রিটের সামনে পর্যন্ত তাদের মিছিল এগিয়ে নিয়ে যেতে হবে। সেই দাবিতেই কার্যত শিলমোহর দিতে হলো আজকে দুপুরে কলকাতা পুলিশকে, এবং আমরা দেখলাম যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন আধিকারিক তাদের সঙ্গে কথা বলার পরেই কিন্তু পুলিশের তরফে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড খোলার কাজ শুরু হয়, এবং আন্দোলনকারীরা মিছিল এগিয়ে বেন্টিং স্ট্রিটের পর্যন্ত যান, এবং বেন্টিং স্ট্রিট থেকে 22 জনের একটি জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল তারা সরাসরি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে লালবাজারে দেখা করতে গিয়েছেন, এবং কলকাতার পুলিশ কমিশনার শুধু রয়েছেন তেমনটাই নয়, অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা, যুগ্ম কমিশনার সদর মেরাজ খালিদ এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। আমরা যেটা জানতে পারছি যে 3 দফার একটা দাবি পত্র ডেপুটেশন আকারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে তুলে ধরা হয়েছে। তোমাকে বলবো যে যেটা জুনিয়র ডাক্তাররা যে ডেপুটেশন কপি পেশ করেছেন লালবাজারে, সেটা সেখানে কি লেখা রয়েছে? প্রথম পয়েন্টে লেখা রয়েছে যে কলকাতা পুলিশের কমিশনার হিসাবে অপরাধের দৃশ্যের পবিত্রতা রক্ষা করতে এবং তার কাছাকাছি সংস্কারের কাজ বন্ধ করতে ব্যর্থ হয়েছেন, যা অপরাধের দৃশ্যকে স্পষ্টভাবে পরিণত করেছে, যেটা সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে গত শুনানিতে বলেছিল যে ক্রাইম সিন চেঞ্জ হয়ে গেছে, সেটা একটা দাবি রাখছেন তিনি। অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনারের কাছে তার বিরুদ্ধেই কিন্তু ডেপুটেশন দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে, যেখানে অভয়াকে ধর্ষণ ও হত্যার ষষ্ঠ তদন্ত এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করতে কলকাতা। একেবারে ধন্যবাদ অব্রদীপ।